একটি ট্রান্স আটলান্টিক ফ্লাইট যা কানাডার টরন্টো থেকে লিসবন হয়ে পর্তুগালের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যেটি 24 আগস্ট 2001-এ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সমস্ত ইঞ্জিনের শক্তি হারিয়ে ফেলে। এয়ারবাস A330 এর জ্বালানি ফুরিয়ে যায় অনুপযুক্ত রক্ষণাবেক্ষণের জন্য। ক্যাপ্টেন রবার্ট পিচে একজন অভিজ্ঞ গ্লাইডার পাইলট ছিলেন এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার বিমানটিকে অ্যাজোরেসে সফল জরুরি অবতরণে গ্লাইড করেন। বোর্ডে থাকা 306 জনকে, তার মধ্যে 293 জন যাত্রী আর 13 জন ক্রু বাঁচান। ফ্লাইটের বেশিরভাগ যাত্রী ছিলেন ইউরোপ ভ্রমণকারী, ক্যানাডিয়ান বা পর্তুগালের পরিবারের সাথে দেখা করতে ফিরে আসা পর্তুগিজ প্রবাসী। এটি ইঞ্জিন ছাড়াই দীর্ঘতম যাত্রীবাহী বিমানের গ্লাইড ছিল, প্রায় 75 মাইল বা 121 কিলোমিটার গ্লাইডিং করে। এই অস্বাভাবিক বিমান দুর্ঘটনার পর এই বিমানটির ডাকনাম দেওয়া হয় অ্যাজোরেস গ্লাইডার। ফ্লাইট TS-236 টরন্টো থেকে 00.52, যেটা ইউটিসি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড, 24 আগস্ট 2001 শুক্রবার, স্থানীয় সময় 8:52, যেটা ইস্টার্ন টাইম জোন, 23 আগস্ট বৃহস্পতিবার ছিল। 293 জন যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে লিসবন, পর্তুগালের উদ্দেশ্যে যাত্রা করেছিল বোর্ডে। ফ্লাইটটি ক্যাপ্টেন রবার্ট পিচে কেবলে উড়িয়েছেন, যার 16,800 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796টি এয়ারবাস, যেটা A330-তে ছিল, এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার, যার 4,800 ফ্লাইট ঘন্টা ছিল। এয়ারবাসে 386 ঘন্টা, তার মধ্যে A330তেই ছিল। এগুলো তাদের অভিজ্ঞতা ছিল। বিমানটি ছিল একটা 2 বছর বয়সী এয়ারবাস, মানে যার বয়স ছিল মাত্র 2 বছর, মানে বলতে পারে নতুনই বিমান, যেটা মডেল নাম্বার ছিল A330-243CGITS হিসাবে, যেটি প্রথম উড়েছিল 17 মার্চ 1999 সালে। 362টি আসনের সাথে কনফিগার করা হয়েছিল এবং এয়ার ট্রানজিট দ্বারা পরিষেবাতে স্থাপন করা হয়েছিল এপ্রিল 28, 1999 সালে। এটি দুটি রোলস রয়েস ট্রেন্ট 772B60 ইঞ্জিন দ্বারা পরিচালিত ছিল, যা প্রতিটি 71-100 IBF, এগুলো সব সূচক, এগুলো বিমানের ইঞ্জিনের সূচক, থ্রাস্ট সরবরাহ করতে সক্ষম ছিল। টরন্টোতে গেট ছেড়ে যাওয়ার সময় বিমানটিতে 46.9 টন জ্বালানি ছিল, যা নিয়ম অনুসারে প্রয়োজনের চেয়ে 4.5 টন বেশি। 4:38 ইউটিসি। বিমান ওড়ার 4 ঘন্টা পর বিমানটিকে একটি ফ্র্যাকচারের মাধ্যমে জ্বালানি ফুটো করতে শুরু করতে দেখা যায় এবং জ্বালানি লাইনে সেগুলোকে ছড়িয়ে পড়ে। দুটো ইঞ্জিনে 5:03 ইউটিসি। ফ্লাইটের 4 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। পাইলটরা কম তেলের তাপমাত্রা এবং ইঞ্জিন নম্বরে উচ্চ তেলের চাপ লক্ষ্য করে, যদিও এই রিডিংগুলো জ্বালানি লিকের একটি পরোক্ষ ফলাফল ছিল। পাইলটদের এটিকে অনুসরণ করে এবং এর কারণ হিসেবে বিবেচনা করার জন্য কারণগুলো খুঁজতে থাকে। ফলস্বরূপ ক্যাপ্টেন পিচে সন্দেহ করেন যে তারা মিথ্যা সতর্কতা এবং সেই মতামতটি মন্ট্রিলের এয়ার ট্রানজিট রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে শেয়ার করেছেন, যা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে। বোর্ডে যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন কি কি সিগন্যাল দেয়, যেমন বোর্ডে জ্বালানি স্বাভাবিকভাবে কম হয়ে গেলে ইঞ্জিন সতর্ক দেয় এবং ডিসপ্লে থাকে স্ক্রিনে, যে স্ক্রিনে ফুয়েল অন বোর্ড, FEOB বলে যেগুলোকে, সেগুলোতে অলরেডি দেখাও যায় এবং গন্তব্য বোর্ডে আনুমানিক জ্বালানি কম হওয়ায় জ্বালানি পরিসীমা হ্রাসের নির্দেশক হিসাবে সেগুলো দেখানো যায়। টরন্টো থেকে 46,900 লিটার তেল নিয়েছিল এবং সেই জ্বালানি যখন লোড করেছিল তখন ট্রিম ট্যাঙ্কে জ্বালানি সম্পূর্ণ ফরওয়ার্ড স্থানান্তরটি কম ছিল এবং যখন 5:11 বাজে এবং 5:11 থেকে 5:30টার মধ্যে, এই 19 মিনিটের মধ্যে পুরো ট্রিম ট্যাঙ্ক এক্সিয়ার যে মেমো, সেই মেমোগুলো সঠিকভাবে পরিদর্শিত হয়েছিল। 5:36 ইউটিসিতে, ইউটিসি মানে হচ্ছে ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড, যেটা
অপারেটিং সিস্টেমের জন্য এই টাইম জোনটাকে ধরা হয়। তো 5:36 ইউটিসি। পাইলটরা জ্বালানি ভারসাম্যহীনতার একটা সতর্কতা পায় তখন, অলরেডি আকাশে উঠছে তখন। উপযুক্ত চেকলিস্টগুলো তখন উল্লেখ করেছিল যখন বিমানে জ্বালানি ঢোকানো হয়েছিল, ক্রু মেমোরি থেকে পদ্ধতিগুলি নিয়েছিল এবং ইতিমধ্যে লিক হয়ে যাওয়া যে ইঞ্জিন, তার যে জ্বালানি ক্রস ফিডিং, সেই ক্রস ফিডিংও করা হয়েছিল। এইবার যখন আকাশে উঠছে তখন জ্বালানিগুলো, যে জ্বালানির যে লাইন থাকে সেই লাইনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যা প্রতি সেকেন্ডে প্রায় 1 গ্যালন গতিতে হারিয়ে যায়। এই লাইন মানে ধরুন তেল যখন আছে, ধরুন 1 লিটার, 2 লিটার, 5 লিটার, এবার 5 লিটারের যে সূচক, সেই সূচক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লাইনগুলো। তো সেরকম বিমানেও এই তেলের যে মাপের যে লাইন, সেই লাইনটাও হারিয়ে যাচ্ছে। এটি ফুয়েল অয়েল হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি জ্বালানি প্রবাহ ঘটায়, যার ফলে তেলের তাপমাত্রাও কমে যায় এবং নং এর জন্য তেলের চাপও বেড়ে যায় দুটো ইঞ্জিনে। 5:45 ইউটিসিতে পাইলটরা অ্যাজোরেসের লাজেস এয়ারবেসের থেকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন। তারা 3 মিনিট পরে সান্তা মারিয়া ওসানিকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে যে আমাদের এবার তেল শেষ হয়ে যাচ্ছে, আমরা এবার জরুরি অবতরণ করব। 6:13 ইউটিসিতে লাজেস থেকে এখনও 150 নটিক্যাল মাইল মানে প্রায় 280 কিলোমিটার দূরে এবং তারা 39,000 ফুট উপরে আছে এবং দুটো ইঞ্জিনের অবস্থাও খারাপ, মানে তেল তো শেষ হয়ে গেছে। পিচে তখন 33,000 ফুট উপরে এবং পিচে মানে যে পাইলট, এখানে পিচে মানে পাইলটের নাম পিচে, পাইলট অবতরণের সূচনাও করে দেন যে আমি এবার অবতরণ করব, আমি এবার ল্যান্ড করব। সেই সময় বিমানের ওজনের জন্য উপযুক্ত একক ইঞ্জিন উচ্চতা ছিল। 10 মিনিট পর ক্রুরা সান্তা মারিয়া ওসানিকা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে একটা সিগন্যাল পাঠায়। 13 মিনিট পর 6:26 এবং লাজাস এয়ারবাস থেকে প্রায় 65 নটিক্যাল মাইল মানে 120 কিলোমিটার দূরে যখন ইঞ্জিন নাম্বার 1টা যখন জ্বলতে লেগেছে, তখন আগুন ধরে গেছে। বিমানটিকে বাকি দূরত্বে গ্লাইড করতে হবে, মানে যেখানে ফ্লাইটটা ল্যান্ড করে মানে এয়ারপোর্টের, সেই এয়ারপোর্টের ফ্লাইট ল্যান্ডের সময় যখন আগুন ধরে যায় তখন তাকে অন্য জায়গায় অবতরণ করা হয়, কারণ হচ্ছে ওখানে যে সমস্ত ফ্লাইটগুলো থাকে সেগুলো তো আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বলে। তো অটোমেটিকলি ইঞ্জিন 1 নম্বর আগুন ধরে গেছে এবং বিমানটিকে একটা অন্য জায়গাতে অবতরণ করতে হবে, ফ্লাইটকে ল্যান্ডিং করতে হবে। ইঞ্জিনের শক্তি ছাড়া বিমানটি তার যে বৈদ্যুতিক শক্তি, তার যে ইলেকট্রিক পাওয়ার, সেটা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছে, মানে সেটা হারিয়ে গেছে। জরুরি র্যাম, এয়ার টারবাইন স্বয়ংক্রিয়ভাবে মোতায়েন করা হয় ক্রিটিক্যাল সেন্সার দিয়ে এবং বিমানটি ওড়ানোর জন্য ফ্লাইট ইনস্ট্রুমেন্টের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদানের পাশাপাশি প্রাথমিক ফ্লাইট নিয়ন্ত্রণগুলি পরিচালনা করতে হয়। তার জন্য যথেষ্ট হাইড্রোলিক চাপ দরকার, যেটা ছাড়া বিমানটি নিয়ন্ত্রণ করা যাবে না। বিমানটি ফ্ল্যাপ, বিকল্প ব্রেক এবং স্পয়লারের জন্য হাইড্রোলিক শক্তিও হারিয়ে ফেলে। স্লাইডগুলি যখনও চালিত হয় তখন প্রাথমিক ব্রেকগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং সেগুলো আর কাজ করে না। 5 মিনিট পর 6:31 ইউটিসিতে অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের কেবিনে নিয়ে নেমে যায় অটোমেটিকলি। যখনই এমার্জেন্সি কোনো ল্যান্ডিংয়ের কোনো ব্যাপার থাকে তখন অটোমেটিকলি ওই সিস্টেম করা থাকে এবং 5 মিনিটের আগেই এটা অটোমেটিক নেমে যায়। মিলিটারি এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাদের রাডার সিস্টেম দিয়ে বিমানটিকে এয়ারপোর্টে অবতরণের জন্য সিগন্যাল প্রোভাইড করে। বিমানটির অবতরণের হার ছিল প্রায় 2000 ফুট উপরে থাকবে এবং মিনিটে 2000 ফিট নিচে নামবে এইরকম। তখন গণনা করেছিল যে তাদের সমুদ্রে খাদে পড়তে বাধ্য হওয়ার আগে তাদের প্রায় 15 থেকে 20 মিনিট বাকি ছিল, মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে বিমানটি সাগরের মধ্যে পড়ে যাবে যখন উপরে ছিল। বিমান ঘাঁটিটা কয়েক মিনিট পরে দেখা গেল পিচে একটা 360 ডিগ্রি টার্ন নির্বাহ করেছেন, মানে প্লেনটাকে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন এবং তারপর এসের মতো যে বাঁক, এসের মতো বেঁকে বেঁকে ও নামতে থাকে প্লেনটাকে নিয়ে এবং একটা এসের মতো বাঁকের মাধ্যমে আস্তে আস্তে নামতে নামতে উচ্চতাগুলোকে ও হ্রাস করতে থাকে, মানে কমাতে থাকে।
মানে খুব তাড়াতাড়ি যদি সোজাসুজি নেমে যেত তা তাড়াতাড়ি নেমে যাবে, ওই জন্য এস আকৃতির হিসাবে ও নামতে থাকে। তার ফলে ও সময়টা পেয়ে যায় 6:45 ইউটিসি। প্লেনটি রানওয়ে 33-এর থ্রেশহোল্ড পেরিয়ে প্রায় 1030 ফুট উপরে তখন 370 কিলোমিটার ঘন্টাতে তখন নামছে। একবার বাউন্স করে, তারপর আবার নিচের দিকে উঠে যায়। প্রান্তিক মানে শেষ থেকে আরও 2800 ফুট উপরে উঠে যায়। সর্বোচ্চ জরুরি যখন ব্রেকিং প্রয়োগ করা হয়েছিল তখন ধরে রাখা হয়েছিল এবং 10,000 ফুট রানওয়ে থেকে এবং 7,500 ফুট রানওয়ে থেকে ল্যান্ডিং করতে পারে প্লেনটি আস্তে আস্তে থেমে যায়। কারণ অ্যান্টি স্কিড বা ব্রেক মডুলেশন সিস্টেমগুলো তখন নিষ্ক্রিয় হয়ে গেছিল। 8টি যে প্রধান চাকা, সেই 8টি চাকাও বন্ধ হয়ে গেছিল। টায়ারগুলো 450 ফুট উপরেই আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে গেছিল, ডিফ্লেক্টেড হয়ে গেছিল এবং রোল আউটের সময় চাকাগুলো নিজেই অ্যাক্সেল জার্নালে জীর্ণ হয়ে গেছিল, মানে ভেঙে গেছিল। 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য সামান্য আঘাত পেয়েছিল এবং বিমানটি সরিয়ে নেওয়ার সময় 2 যাত্রী গুরুতর আহত হয়েছিল। প্লেনটির মূল ল্যান্ডিং গিয়ারের হার্ড টাচডাউন বা ল্যান্ডিং রোলের সময় রানওয়ে পৃষ্ঠের বিপরীতে লক করা চাকার ঘর্ষণ থেকে এটা হয়েছিল এবং নিচের ফুসেলেজ যেটা হার্ড টাচডাউন থেকে উভয় যে বিকৃতি সেই টুকরোগুলোর দ্বারা এটা নিশ্চিত হয়েছিল এবং এটা ভেঙে গেছিল। এর কাঠামোগতও ক্ষতি হয়েছিল অনেক। প্রধান ল্যান্ডিং গিয়ার থেকে ধ্বংসাবশেষের চালা পর্যন্ত এগুলো শেষ হয়ে গেছিল। তদন্ত করা হয়েছিল পর্তুগিজ অ্যাভিয়েশন অ্যাক্সিডেন্টস প্রভিশনস অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, কানাডিয়ান এবং ফরাসি কর্তৃপক্ষের সাথে এটা তদন্ত হয়। তদন্তে জানা যায় যে দুর্ঘটনার প্রাথমিক কারণ ছিল তেল ফুরিয়ে যাওয়া এবং ক্রুদের যে পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য প্লেনটা সঠিকভাবে নামতে পেরেছিল। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।